ডিপ স্টেটের প্রভাব যেমন দেশের ভিতরেও আছে, মিনি ডিপ স্টেট কিছু থাকে, যেটা আমি আগেও বলেছি যে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক, যে অর্থাৎ আইন ইয়ের বাইরে, অর্থাৎ এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ভিতরেরও একটা অংশ, যালে সরকারের বিরুদ্ধে আন্দোলন, এবং এই সরকার থাকবে না। কোনো কোনো গোয়েন্দা সংস্থা কাজই করে নেক্সট গভর্নমেন্টের জন্য। যেমন এখনো আমি জানি যে একটা শক্তি আছে ক্যান্টনমেন্টের ভিতরে, যে যারা পরবর্তী সরকারের জন্য কাজ করছে, অর্থাৎ জামাত এবং এনসিপি বা আমেরিকার মদতপুষ্ট কাদেরকে পরবর্তীতে ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারের দুর্নাম বদনাম করে এই সরকারকে দ্রুত পতনের দিকে নিয়ে যায়, সেই চেষ্টা করছে। তো আমাদের সময় এইরকম একটা শক্তি ছিল, তো সেই শক্তিটাই আসলে যুক্ত হয়ে গিয়েছিল এর সাথে, অর্থাৎ এই যে আন্দোলনকারী যারা ছিল তাদের এই যে মানে অ্যাক্টরস, যতগুলো অ্যাক্টরস আছে তাদের সাথে তাদের যোগাযোগ হয়ে গিয়েছিল। ফলে সার্ভিংরা না পারলেও যারা রিটায়ার্ড তারা কিন্তু প্রকাশ্যেই বিবৃতি দিয়েছে, মিছিল মিটিং করেছে, ডেমনস্ট্রেশন করেছে সরকারের বিরুদ্ধে। তো এইটা তো এই সমস্ত এতগুলো অ্যাক্টরের বিপরীতে আমি আগে বলেছি যে আওয়ামী লীগ আসলে 18 তারিখ পর্যন্ত এদের এই শক্তিটাকে এক ধরনের তারা আন্ডার এস্টিমেট করেছে। এই আন্ডার এস্টিমেট কিন্তু আমরা আগে থেকেই কিন্তু সতর্ক করছিলাম যে এই ধরনের একটা, অর্থাৎ ইস্যু পেলে, একটা জনপ্রিয় ইস্যু পেলে এই যে রাষ্ট্র মানে সরকার বিরোধী শক্তিগুলো তারা এটার ফায়দা লুটবে। তো সেই কারণে তারা তো পলিটিক্যাল পার্টি বা সরকারের যারা মানে পতন চায়, তারা তো যে কোনো ইস্যু পেলে, যে কোনো একটা মানে আন্দোলনের ইস্যু, সেটা যাদেরই হোক, সেটাকে পুঁজি করে তারা আসলে এগোতে চায়। তো আসলে এই যে 5ই আগস্টের ঘটনাটি ঠিক তেমন ভাবেই ঘটেছে। আর এইখানে এই যে রাজনৈতিক শক্তি যেটা, অর্থাৎ আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা সরকারে দীর্ঘদিন ছিল, তাদের লোকজন তো একেবারে নাই তা নয়, প্রচুর তাদের নেতা কর্মী সবাই ছিল, তাদেরকেও এক ধরনের নিষ্ক্রিয় রাখা হয়েছে এই যে ডিপ স্টেটের যারা এজেন্ট, এদের পরামর্শে তারা বুঝিয়েছে যে এটা হইলে এই হবে সেই হবে, কিন্তু সংঘর্ষের বিষয় না। একটা জায়গায় জমায়েত থাকলেও তো আসলে এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হিসেবে কাজ করে। ফলে এই আওয়ামী লীগ তার যে রাজনৈতিক শক্তি, সেইটাকে এক ধরনের উপেক্ষা করেছে, যে বা সেইটার উপর ভরসা ব্যবহার করতে পারেনি বা এইটার শক্তি ওই যে আন্ডার এস্টিমেট করেছে এইটার শক্তিকে, পাশাপাশি ওভার এস্টিমেট করেছে এই যে মানে গভর্নমেন্ট মেশিনারিজ গুলোকে, যেটা যে কারণেই আসলে এই অবস্থাটা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র অনেক দিন ধরে চলছিল, সেটা বিভিন্ন ফর্মে তারা চেষ্টা করেছে। কখনো নিরাপদ সড়ক আন্দোলনের ভিতরে ঢুকে, কখনো বা 2018 সালের কোটা আন্দোলনের খিদে, কখনো পলিটিক্যাল গ্রুপকে দিয়ে। এটা একটা ডিপ স্টেট যে কনসেপ্ট, তারাই আসলে মানে বাংলাদেশ একেবারে মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে একটা মানে বিশ্বের মানচিত্রে স্থান করে নিক, এইটা যাতে না হয়। মানে বিভিন্ন চাওয়া পাওয়া ছিল অনেক বড় বড় স্টেটদের, বিশেষ করে ডিপ স্টেটের। তো তারা দেখেছে এইটা এই শেখ হাসিনার সরকারের কাছে তারা পাবে না, যেটা তারা এখন পেয়েছে বাণিজ্য চুক্তি বা অন্যান্য চুক্তির মাধ্যমে, যে বাংলাদেশ এখন কি কিনবে, চাল কিনবে কোত্থেকে, ডাল কিনেছে কোথা থেকে, কিংবা কাঁচামরিচ কোথা থেকে এনেছে, সেটার হিসাবও দিতে হবে। তো এইটা শেখ হাসিনাকে দিয়ে হবে না, শেখ হাসিনার সরকারকে দিয়ে হবে না, কারণ বঙ্গবন্ধু কন্যা এই দেশ বিক্রির বা এই দেশকে এই ধরনের একটা গোলামি চুক্তির আওতায় তাকে নেওয়া যাবে না বলে এই ষড়যন্ত্রের উৎপত্তি। তো তারা এটা চেষ্টা করেছে, এবং আমি দেখেছি 2022 এবং 23 পুরোটা জুড়ে রাজনৈতিক শক্তিকে দিয়ে সরকারের উৎখাতের পরিকল্পনা করেছে। যদি এরা গণতন্ত্রের কথা বলে, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতেই কিন্তু সরকারের উৎখাতের চেষ্টা তারা করেছে ওই সময়টাতে। যাই হোক, সরকার জনগণের সাপোর্ট নিয়ে
নির্বাচন হয়েছে 24-এ। তো 24-এর নির্বাচনে কারো আশা বাড়ানো ছিল না যে কেউ অমুক দল আসতে পারবে না, তমুক দল আসতে পারবে না। শুধু জামাতে ইসলামের বিষয়ে যেহেতু নিবন্ধন মানে নির্বাচন কমিশন বাতিল করেছিল, তারা আসতে পারবে না, কিন্তু অন্য প্রতীক নিয়ে তারাও আসতে পারবে, যেটা আমরা 18 নির্বাচনেও দেখেছি, এটা ছিল। কিন্তু বেশিরভাগ দল আসেনি কারণ তারা হয়তো বুঝেছিল যে এই নির্বাচন করে সরকারকে হটানো সম্ভব নয়। কাজেই তো এই এই যে এতগুলো অ্যাক্টরস একসাথে জমতে অর্থাৎ সরকার বিরোধী, আমরা দেখেছি ডান বাম জঙ্গি তারপরে লিবারেল সবাই কিন্তু একাট্টা হয়েছিল সরকারের বিরুদ্ধে। তো এরাই মূলত জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, শুরুর দিকে আমি আগেও বলেছি যে শুরুর দিকে যেটা পিওরলি ছাত্র আন্দোলন ছিল, কিন্তু মাঝামাঝির দিক থেকে এই আন্দোলনটাকে অনেকটা পিক করে হাইজ্যাক করে এই গোষ্ঠীগুলো। এবং 20-21 তারিখের দিকে আমি জামাতে ইসলামের একটা কনভারসেশন সেটা আমি পাই, সেখানে তারা স্পষ্ট বলেছে যে এখন যাদের মানে 20-22 বা সমন্বয়ক সহ সমন্বয়ক যখন ওই যে 100 কতজন বানালো, তখন ওই সময়কারই ইমিডিয়েট এটা কমিটি ঘোষণার পরপরই, অর্থাৎ যে জেলায় জেলায় সহ সমন্বয়ক ঘোষণার পরপরই মানে আমরা একটা কনভারসেশন পাই, সেখানে তারা বলে যে এখন আর ওই যে এই আন্দোলন ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ নাই, এখন কোটা থাকুক না থাকুক কিছু আসে যায় না, কারণ বেশিরভাগ মানে অর্ধেকের অনেক বেশি সমন্বয়ক এবং সহ সমন্বয়ক তাদের লোক, যেটা তাদের দলীয় ব্যানারে নাই, কিন্তু তাদের লোক, তাদের অর্থাৎ আন্দোলনের স্টিয়ারিং তাদের হাতে। ফলে সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং এই সরকার থাকবে না, এটাই তো। সেইখানে আমরা দেখেছি ডিপ স্টেটের প্রভাব যেমন দেশের ভিতরেও আছে, মিনি ডিপ স্টেট কিছু থাকে, যেটা আমি আগেও বলেছি যে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক, যে অর্থাৎ ইয়ের বাইরে, অর্থাৎ এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ভিতরেরও একটা অংশ যারা আসলে আন্দোলনকারীদের নানাভাবে উদ্বুদ্ধ করেছে। হারুন ইজাহারের ভিডিও বক্তব্য আমরা জানি, সেখানে বলেছে তাকে তো ফোন করে রিকোয়েস্ট করেছে যে আপনারা আন্দোলন থামাবেন না, পাশাপাশি অন্য হারুন ইজাহারের বক্তব্যের ভিতরেই আছে অন্য অনেক নেতাকেও এই মেজর, লেফটেন্যান্ট, কর্নেল পরিচয় দিয়ে, এখন তারা হতে পারে রিটায়ার্ড অথবা সার্ভিং, আমি জানি না, তো তারা রিকোয়েস্ট করেছে আন্দোলন থামাবেন না, সরকার পড়ে যাবে, আপনারা দয়া করে আপনাদের হাতে ধরি আন্দোলনটা চালিয়ে যান। তো এইখানে একটা বড় যোগসূত্র পাওয়া যায়। পাশাপাশি হিজবুত তাহরির তো রাজপথে প্রকাশ্যেই ঘোষণা করেছে 5 তারিখের পরে যে এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন ছিল, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী। তারপর হেফাজত, মামুনুল হক সহ হেফাজতের যে অংশ, মানে একটা বড় অংশ, তারা যারা, এবং এই হেফাজতের ভিতরেও আসলে 3টা অংশ থাকে, মানে তিন ধরনের লোক আছে। একটা হলো যে যারা পিওরলি ইসলাম নিয়ে, যে ইভেন এদের অনেকে ভোটের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই, রাজনীতির ব্যাপারে কোনো আগ্রহ নাই, পিওরলি তারা মানে ধার্মিক মানুষ এবং এই যে ইসলামের প্রচার প্রসারে তারা নিবেদিত। আর একটা গ্রুপ আছে যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, তারা মন্ত্রী হবে, এমপি হবে, রাজনৈতিক নেতা হবে, এই গ্রুপটা আছে। যেমন মামুনুল হককে তো আমরা জানি, আরো হেফাজতের কেউ এমপি হয়েছে, হেফাজত মুক্ত বাট অন্যান্য ইসলামী রাজনৈতিক, মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সদস্য। আর একটা আছে, এরা আসলে পিওরলি জঙ্গি, অর্থাৎ জঙ্গিবাদের সাথে জড়িত, আল কায়দার এরা ভাবাদর্শে এরা পরিপুষ্ট। এই গ্রুপটার নেতৃত্ব হারুন ইজাহাররা দেয়। তো এই গ্রুপটা, এরাও কিন্তু একেবারে ওই যেটা একেবারে পিওরলি ধর্মকর্ম নিয়ে থাকে, তারা বাদে এই বাকি 2টা গ্রুপও কিন্তু এই সরকারের বিরুদ্ধে একাট্টা হয়। এবং আল কায়দা ভাবাদর্শে যেগুলো ছিল, যারা অনুপ্রাণিত ছিল, সেই হেফাজতের সেই অংশটা সরাসরি এই আন্দোলনে কিন্তু মানে সহিংসতার ঘটনাও ঘটায়। এখনো ওই যে দেখা যায় যে
5 তারিখের পরে তো তারা বলা যায় যে স্বাধীন, মানে এই বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার বা এই যে সহিংস উগ্রবাদের বিস্তার ঘটানোর একেবারে লাইসেন্স পেয়েছে, এইরকম ভাবেই আসলে তারা দাঁড়িয়েছে। এই সরকারকে পতন ঘটিয়ে তারা আরো একটা মাস্টার প্ল্যান সাজাচ্ছে বা করছে, অলরেডি কার্যক্রম চলছে। আমরা আবার একটু পেছনে ফিরে যাব। এই যে আপনি জঙ্গি গোষ্ঠীর কথা বললেন, জামাত এবং বিভিন্ন শক্তি মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। আপনি দীর্ঘ সময় পুলিশের খুব ইম্পর্টেন্ট একটি ইউনিট, গোয়েন্দা ইউনিট এসবিতে ছিলেন এবং আপনি পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, অতিরিক্ত আইজিপি পর্যায়ে। এই যে এই অবস্থাগুলো জানছেন, সরকারকে কি আপনারা সচেতন করেছিলেন? প্রোটেক্ট করা সম্ভব হলো না কেন? দেখুন, আবারও বলতে হয় যে সরকারে থাকলে অনেক কিছু চোখে পড়ে না। বাংলাদেশে তো একটা ট্রেডিশন হয়ে গেছে যে মানে আমাদের লোকজন, পুলিশের লোকজন যেহেতু অত স্মার্ট না, ঢিলে ডালা, তো এসবিতে যারা চাকরি করে তারাও অনেক ঢিলে ডালা, ফলে সরকারকে জানানো হয়েছে বিভিন্ন সময়। আমি আগের একটা সাক্ষাৎকারে আমি উল্লেখ করেছি যে 2023 সালের মার্চ মাসে আমি প্রথম একটা রিপোর্ট দেই, যেটা বেশ দীর্ঘ রিপোর্ট ছিল, যেটাতে আমি বলেছিলাম যে এই ধরনের একটা প্রক্রিয়া চলছে, সেটা 23-এর শেষ দিকে হবে অথবা 24-এ হবে, এরকমই ছিল। আমি রিপোর্টটা আবার পড়েছি ওই দিন কথা বলার পর। এটা 7-8 পৃষ্ঠা নয়, 6 পৃষ্ঠার একটা রিপোর্ট। তো সেটা যে সেখানে ছিল, সেখানে কারা কারা ষড়যন্ত্র করছে, কিভাবে ষড়যন্ত্র করছে, কোন কোন পত্রিকার সম্পাদকরা এটার সাথে আছে, সিভিল সোসাইটির কারা কারা আছে, তারপরে এনজিও কারা কারা আছে, টিচারদের ভিতরে কারা কারা থাকতে পারে, মানে রিটায়ার্ড ব্যুরোক্র্যাটদের ভিতরে কারা কারা থাকতে পারে, সামরিক এবং বেসামরিক, এগুলোর কিন্তু বেশ কিছু নামও সেখানে ছিল। তো সেইটা সেইভাবে করেছি। তারপরে এইটা যতবার আমি গিয়েছি, মানে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, আমি এদের তৎপরতা সম্পর্কে, কে কার সাথে মিটিং করছে, মিটিং এর সম্ভাব্য বিষয়বস্তু কি হতে পারে, বা কখনো কখনো আমরা জানি, কারণ প্রকাশ্যে স্টেটমেন্টও দিয়েছে, কিভাবে বিভিন্ন জায়গায়, গুলশানের বিভিন্ন জায়গায় হোটেলে, কোন কোন অ্যাম্বাসেডরের বাসায় মিটিং হচ্ছে, এগুলো সবকিছুই কিন্তু যথাসময়ে সরকারকে জানানো হয়েছে। কিন্তু এখানেও মানে এসবি তো শুধুমাত্র মানে একমাত্র গোয়েন্দা সংস্থা নয়, আরো গোয়েন্দা সংস্থা আছে। যখন কন্ট্রাডিক্টরি রিপোর্ট আসে, যখন একাধিক রিপোর্টের মিল থাকে, তখন মানে যেটা একজন শুধু বলেছে সেটা কিন্তু ইয়া হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবার কিছু কিছু সিদ্ধান্ত যথাযথভাবে, এটা যেমন আমার রিপোর্টটা কিন্তু আমি বলেছি যে এটা পুরো মানে মোটামুটি বেশিরভাগ জায়গায় একমত হয়েছিলেন সরকার প্রধান, এবং এটাকে মানে উনি অ্যাকনলেজও করেছিলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল ধরিয়ে দিয়েছিলেন যে দেখো এইটা তুমি এটা আরো বেশি আর কি। তো এইটা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো এইটা যেমন একটা আমি সরাসরি বলি, যেমন জুলাই বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের আন্দোলনকারীদের সাথে, সমন্বয়কদের সাথে, এইটার সাথে কথা, এদের সাথে একটা কথা বলে আমরা শুরু থেকেই মানে গুরুত্ব দিয়েছি যে আলোচনার মাধ্যমে এটা মানে সমন্বয় করা, আলোচনার মাধ্যমে যে ঠিক আছে, আলোচনার মাধ্যমে তো এইটা না যে হাইকোর্টের রায়কে সরকার পরিবর্তন করে দিতে পারবে, আলোচনার মাধ্যম হতে পারে যে দেখো আমরা এটা চেষ্টা করছি যাতে এটা ইয়ে হয়, স্টে করা যায়, কিংবা এটা রিভিউ করা যায়, তোমাদের দাবি মেনে নিয়ে আমরা নীতিগতভাবে এই আছে, এইগুলো কতগুলো বিষয় থাকে না, এগুলো তো করার সুযোগ ছিল। তো এই দায়িত্বটা দেয়া হয় একমাত্র ডিজিএফআই কে। ফলে আমরা যখন, তো এইটা আসলে এইটা এইভাবে না করে, সেটা আমি বিশ্বাস করি যে একটা পলিটিক্যাল শক্তিকে যদি দেয়া হতো, দলীয় যারা গ্রহণযোগ্য, তো যারা মন্ত্রী এমপি না, বা মন্ত্রী এমপিদের ভিতরে কেউ কেউ আছে গ্রহণযোগ্য, তাদেরকে, অথবা অমীপন্থী যে শিক্ষাবিদরা আছেন, ইউনিভার্সিটির টিচার আছেন, তাদেরকে যদি এইভাবে একটা কমিটি করে আলোচনার বিষয় করে দেওয়া যেত, তাহলে হয়তো থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। আমি
এত দূর পর্যন্ত, অর্থাৎ এইটাকে কাজে লাগিয়ে এরকম একটা সর্বনাশ, মানে রাষ্ট্রের জন্য, শুধু আমাদের জন্য হয়েছে সেটা নয়, রাষ্ট্রের একটা সর্বনাশ, এটা আসলে এড়িয়ে যাওয়া সম্ভব হলেও হতে পারত। 3 তারিখে কি ডিসিশন হয়েছে সেনাবাহিনীর মিটিং এ, সেইটাও শুনতে হয় বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে। তো ওখানে সকল তথ্য এখনো দেখবেন যে সেনাবাহিনীর অনেক সেন্সিটিভ তথ্য চলে যাচ্ছে বাইরে, মানে সেই ইউটিউবারদের কাছে চলে যাচ্ছে, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের কাছ থেকে আমাদের জানতে হচ্ছে, চিঠিগুলো চলে যাচ্ছে। তার মানে ডিপ স্টেটের যে মানে ইনফিল্ট্রেশন, সেটা কোন লেভেলে আছে বুঝতেই পারছেন। তো এইটাই তো, ফলে বারবার সতর্ক করার পরেও, আর আমি বলি যে যেহেতু আমি এখন সাধারণ নাগরিক এবং আওয়ামী লীগের একজন সমর্থক মাত্র, তো সেই ক্ষেত্রে আমি বলি যে আওয়ামী লীগের আসলে দীর্ঘদিন সরকারে থাকার কারণে, মানে রাজনৈতিক দলটাকে, মানে সরকার এবং দল যে একটা আলাদা, দুইটা আলাদা এন্টিটিস, এবং সেইটাকে, দলকে শক্তিশালী করা, দলকে আরেকটু সংগঠিত করা, এইটার ক্ষেত্রে হয়তো যারা ছিলেন পলিটিক্যাল, মানে আওয়ামী লীগের দলীয় যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, তারা সরকারে থাকায় তারাও ব্যস্ত ছিলেন। এইটাকে যথাযথভাবে যদি আরেকটু নজর দেওয়া হতো, তাহলে এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক শক্তি, এই শক্তিকে দিয়েই আসলে অনেক ধরনের রাজনৈতিক যে সমস্যাগুলো, সেগুলো মোকাবেলা করা সম্ভব হতো।